আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি এবং তারা আইন বিষয়ে বিভিন্ন মতামত দিয়ে থাকেন। ঠিক তেমনি আজকে একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তিনি হলেন মোহাম্মদ শফিকুল ইসলাম লিটন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আর দর্শক, আজকে আমরা তার সাথে যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে চেক ডিসঅনার। তো লিটন স্যার, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? জি, ভালো আছি। আর আজকে আপনার সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে চেক ডিসঅনার। প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে চেক ডিসঅনারটির কেন হয় এবং এর উদ্ভব কিভাবে? ধন্যবাদ রাখি। নির্দেশিকা ইনস্টলমেন্ট অ্যাক্ট 1881 সালে এই আইনটা প্রতিষ্ঠিত হয়। তারপর 2000 সালে একটা সংশোধনী আসে। তারপর 2006 সালে সর্বশেষ সংশোধনী হয়। এই বিচারিক আদালত আগে 2006 সালে আগে মহান ম্যাজিস্ট্রেট আদালতে বিচারিক কার্যক্রম ছিল। 2006 সালের পর থেকে এই বিচারিক কার্যক্রম জেলা দায়রা জজ অথবা মহানগর দায়রা জজ আদালতে অর্পণ করা হয়। আর এই সিকিউরিটি ব্যবসায়ী লেনদেনের ক্ষেত্রে একটা সিকিউরিটি চেক দেওয়া হয়। সিকিউরিটি চেক দেওয়া মানে নয় যে এই মামলার উদ্ভব হয়। সিকিউরিটি চেক দেওয়ার পরে এই সিকিউরিটি চেকের যে পরিমাণ চেক অ্যামাউন্ট থাকে, সেই পরিমাণ অ্যামাউন্ট যদি চেক গ্রহীতা যদি পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সিকিউরিটি চেকের কোনো মামলা করতে পারবে না। কিন্তু সিকিউরিটি চেক এগেনস্টে যদি চেক দাতা সে পরিমাণ টাকা দিতে ব্যর্থ হয়, আর সেই টাকা দেওয়ার জন্য যখন তাকে 1 মাসের একটা নোটিশ, লিগ্যাল নোটিশ পাঠানো হয়, একটা এই এনার একটা মামলা একটা গাণিতিক হিসাব আছে। সেই গাণিতিক হিসাবটা হলো যে প্রথমে চেক গ্রহীতা উকিল নোটিশ পাঠাবে। উকিল নোটিশ পাঠানোর 1 মাস পর টাকা দিতে ব্যর্থ হইলে তখন সেই মামলা দায়ের করবে। তখন থেকে মামলার কারণ উদ্ভব হয়। আচ্ছা, এটা হলো আপনার মামলা করার উদ্ভব। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের তো যে অনেকের সাথে যেমন আমরা লেনদেন করি, কিংবা ওই যে ব্যবসায়িক খাতিরে হোক কিংবা তার কাছ থেকে টাকা ধার নেই, যেটাই হোক, কিন্তু আমরা তো অনেক সময় যে সিকিউরিটি হিসাবে একটি চেক দিয়ে থাকি, মানে আমার নামে চেকটা থাকে, মানে তাকে বলে নিই যে নির্দিষ্ট সময় যদি আমি টাকাটা না দিতে পারি তাহলে তো সে চেকের মাধ্যমে সে টাকাটা উত্তোলন করতে পারে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে চেকটা আমরা যাই, কিন্তু যখন টাকা উঠাতে যাই তখন দেখি চেকে কোনো ইনসাফিসিয়েন্ট ফান্ড হিসাবে গণ্য হয়, মানে আমার পর্যাপ্ত কোনো টাকা নেই। সেই ক্ষেত্রটা কি আমি চেক ডিসঅনার হিসাবে কি গণ্য হবে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। সেই হিসাবে যখন আমার চেক দেওয়া হবে, যেইটা যখন চেকটা গ্রহণ করে, তখন একটা নির্দিষ্ট সময় দেয় বা বলে দেয় যে এই সময় আপনার চেক ব্যাংকে সাবমিট করবে। কিন্তু যখন চেক গ্রহীতা এই চেকটা যখন ব্যাংকে সাবমিট করে, তখন কোনো কোনো ক্ষেত্রে চেকটা অ্যাকাউন্ট ক্লোজ আসে, আবার কোনো কোনো ক্ষেত্রে আনসাফিসিয়েন্ট ফান্ড আসে। আনসাফিসিয়েন্ট ফান্ড মানে কি অপর্যাপ্ত তহবিল। তখন সেই কারণ উদ্ভব হয় যে কারণ যে পরিমাণ টাকা ব্যাংকে থাকার কথা, আমাকে যে চেকটা যে পরিমাণ টাকা দিয়েছে সেই পরিমাণ টাকা ব্যাংকে নেই। সেই হিসাব ব্যাংক একটা লিখিত দেয়, সেই অনুযায়ী মামলার উদ্ভব হয়। আচ্ছা, এই যে মামলার উদ্ভব বললেন যেটা যে আদালতে মামলাটা করতে হয়, কিন্তু এখানে তো আরেকটা ব্যাপার আসে, এখানে কি লিগেল নোটিশের কোনো ব্যাপার আছে? নিশ্চয়ই, নিশ্চয়ই লিগ্যাল নোটিশ দিতে হবে। সেই লিগ্যাল নোটিশটা দেওয়ার 1 মাস সময় দিতে হবে। 1 মাসের ভিতরে যদি সে দিতে ব্যর্থ হয়, তখন মামলার কারণ উদ্ভব হয়। উইদাউট লিগ্যাল নোটিশ ছাড়া একটা মামলা করা যাবে না। আচ্ছা, আরেকটা বিষয় জানি, চেকের যে বিষয়টা আমি বললাম আপনাকে, যে
চেক তো আমাকে ধরেন আমার সাথে টাকার লেনদেন হলো যে আমি ৩ মাসের মধ্যে টাকা দিয়ে দিব। ৩ মাসের মধ্যে টাকা দিল না। কিন্তু যে আমি যেটা আপনাকে ফার্স্টে বললাম যে একটা চেক মানে সিকিউরিটি হিসাবে তাকে দিল। মানে যে মেয়াদ শেষ হওয়ার ১ মাস আগে। কিন্তু আমার কি চেকের কি কোনো মেয়াদ আছে যে আমি চেকটা আমি বাউন্স করলাম, টাকা নেই। কিন্তু মানে মামলার ক্ষেত্রে কিংবা লিগ্যাল নোটিসের ব্যাপারে কি এরকম নিয়ম আছে যে চেকটার কতদিন মেয়াদ মানে ওই মেয়াদ অন্তে আমি মামলাটা করতে পারবো? মানে চেকের কি কোনো মেয়াদ আছে নাকি? হ্যাঁ, চেকের মেয়াদ আছে। চেকের তারিখের যে তারিখে চেকটা দেওয়া হবে সে তারিখ থেকে ৬ মাসের ভিতরে ডিসঅনার করতে হবে। মানে ওই তারিখ থেকে ৬ মাসের ৬ মাসের ভিতরে ডিসঅনার করতে হবে। ৬ মাসের পরে হলে আর এনা একটা মামলা করা যাবে না। অন্য ওই ক্রিমিনাল অথবা দেওয়ানি মামলা করা যাবে। কিন্তু এনা অ্যাক্টের ১৩৮ দ্বারা মামলা করা যাবে না। মানে যেটা চেক ডিসঅনার সেটার বিষয়। হ্যাঁ, ডিসঅনার ৬ মাসের ভিতরে ডিসঅনার না করতে পারলে এনা একটা মামলা হবে না। আচ্ছা আমি যেটা আবার মামলার বিষয়টায় যাই যে আপনি বললেন যে ৩০ দিন তাকে সময় দিতে হবে। এখন ৩০ দিনের মধ্যে যদি সে টাকাটা দিল না তখন তো আমাকে মামলায় যেতে হবে। এখন এটা মামলার যে ১ম পদক্ষেপ আপনি বললেন যে ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলাটা শুরু হবে। এখন ধরেন তার নামে মামলা করা হলো। এখন আসামির পদক্ষেপ কি হবে এখানে? আসামি পদক্ষেপ হবে, আসামি মামলা যখন বাদী যখন মামলাটা করবে, তখন আসামির বিরুদ্ধে সমন ইস্যু করবে। কোর্ট করবে। কোর্ট সমন ইস্যু করবে। সমন পাওয়ার পরে আসামি সেই সংশ্লিষ্ট আদালতে এসে হাজির হবে। আচ্ছা অনেক ক্ষেত্রে আমি বলি আপনাকে যে আসামিকে পাওয়া গেল না। সমন ইস্যু হলো, ওয়ারেন্ট হলো, আবার ওই যে পরবর্তী যে পদক্ষেপ যেটা নেয় লাস্টে যে সম্পত্তি ক্রোক WOPND কিন্তু ওগুলার পরেও কিন্তু আসামিকে পাওয়া গেল না। তখন মানে মামলাটা কি এক পর্যায়ে থাকবে নাকি ওটার পদক্ষেপগুলো পরবর্তী যে ওই যে যদি আসামি না থাকে আসামির অনুপস্থিতিতে কি বিচারটা করা যাবে কিনা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই করা যাবে। যখন আসামি পাওয়া যাবে না অথবা আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে, ওয়ারেন্ট যখন সে হাজির হবে না অথবা পলাতক থাকবে, তখন জাতীয় দৈনিকে সে বিজ্ঞপ্তির মাধ্যমে মামলাটা পরিচালনা করা যাবে। মানে মামলাটা এগিয়ে নিয়ে যেতে পারবে। এগিয়ে নিয়ে দিতে যাবে। মানে আসামি আসুক বা না আসুক তো আমাদের যেই মানে আইনি পদক্ষেপগুলো আছে ওগুলো ফলো করতে হ্যাঁ, হবে। আইনের পদক্ষেপগুলো ফলো করে জাতীয় পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে মামলা পরিচালনা করা যাবে বা আগিয়ে নেওয়া যাবে। আচ্ছা আরেকটা বিষয় আসি এবার। এটা তো আমি বাদীর পদক্ষেপের কথা বললাম। অনেক সময় দেখা যায় যে মানে আসামির কাছ থেকে যে বাদীর টাকাটা দেখা গেল আমি ৫ লাখ পেলাম। কিন্তু আমাকে যেহেতু সে ব্ল্যাংক চেক দিচ্ছে, মানে কোনো টাকা অ্যামাউন্ট উল্লেখ করেনি। ওখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ৫ এর জায়গায় ৮ লাখ দেই, ৯ লাখ দেই। মানে তার সিগনেচার আছে ব্ল্যাংক চেকে। এটা কতটুকু মানে কোর্ট গ্রহণ করে যদি সে এসে যদি প্রমাণ করতে পারে? আসলে তো এখানে অ্যামাউন্টটা তো যাচাই করে না। কোর্ট যাচাই করে তার যে সিগনেচার যেটা আছে চেকে যে তার সাইন করা আছে সেটাকে কোর্ট আমলে নেয়। যে অ্যামাউন্ট তো যেকোনো লোক লিখতে পারে। নামটা যেকোনো লোক লিখতে পারে, তারিখটা লিখতে পারে। কিন্তু যে ডিজিটাল যে চেকটা যার নামে ইস্যু করা হয়, তার সাইনটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অ্যামাউন্টের সাইনটা এখানে যে কত অ্যামাউন্ট লিখলো, যে এমন আমার হাতে অ্যামাউন্ট লিখা নাই, সেটা কোর্ট কোনো ক্ষেত্রে এটা আমলে নেয় নাই। মানে এটা আদালত অনেক সময় মানে আমি আপনি বলতে চাচ্ছেন যে মানে টাকার বিষয়টা কোর্ট ওটা ফলো করে না। করে না, আমলে নিতে চায় না। কিন্তু অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে আসামিরা কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় যে তারা একটা বিপাকে পড়ে যে আমি তো এত লাখ টাকা তার সাথে লেনদেন করিনি। তখন কি সে এটা প্রমাণ করতে পারবে না, আসামি? এক্ষেত্রে প্রমাণ করাটা অনেকটা জটিল। কেন জটিল? ফর এক্সাম্পল হিসাবে কোনো ক্ষেত্রে যে আমি ২০ লাখ টাকা ধার নিয়েছি। কিন্তু আমি যদি ব্ল্যাংক চেক থাকে সেখানে আমি ৪০ লাখ টাকা লিখলাম। তো ৪০ লাখ টাকা লিখাটা তো কোর্ট তো এটা আমলে নিচ্ছে না যে আমার হাতে লেখা না। কিন্তু আপনি তো সাইন করা। আপনি সাইন তো আপনি করলেন। চেক তো আপনার নামে ইস্যু। তো এমনটা এজন্য আমার মনে হয় যে ব্ল্যাংক চেক দেওয়াটা এক ধরনের রিস্ক থাকে এক্ষেত্রে। এক্ষেত্রে আমি মনে করি যে বাদী যে ধরনের চেক দেয় সেক্ষেত্রে তাদের একটু সাফারার হওয়ার কারণ হলো ব্ল্যাংক চেক না দেওয়া বেটার। সেক্ষেত্রে আদালত কোনো ক্ষেত্রে আমলে নেয় না। সেটা প্রমাণ করা অনেক জটিল। আচ্ছা আমি আরেকটা বিষয় আসি আপনার আইন সম্পর্কে যে বর্তমানে একটা আইন সংশোধন হয়েছে আমরা হয়তো দেখছি যে বাংলাদেশ লিগ্যাল এইড। লিগ্যাল এইডে মানে কিছু শর্ত আছে যে মানে মামলা আমি যদি করতে যাই ফার্স্টে তো এখন তো মানে কিছু ক্ষেত্রটা আছে যে আপনার যে সরাসরি আইনজীবীর মাধ্যমে মামলা করা যাবে না। লিগ্যাল এইডের মাধ্যমে আগে মধ্যস্থতা না হলে তারপর আইনজীবীর কাছে আসবে বা পাঠানো হবে। এই ক্ষেত্রটা কি এখন এনঅ্যাক্টের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হয়েছে? মানে এনে একটা ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত ৫ লাখ টাকার ক্ষেত্রে মামলার ক্ষেত্রে যে লিগ্যাল এডের মাধ্যমে তার অনুমতি সাপেক্ষে বা লিগ্যাল এডে যদি এটা কম্প্রোমাইজ করতে পারে
দেন ওকে। আর আদারওয়াইজ যদি লিগ্যাল এড এই কার্যক্রম যদি 5 লাখ টাকার ভিতরে কোনো মামলা বা 5 লাখ টাকা পরিমাণের কোনো চেকের মামলা লিগ্যাল এডের মাধ্যমে মামলা অন্য মামলা করতে হবে। তো লিগ্যাল এড যদি সমাধান করে ফেলতে পারে যে 5 লাখ টাকা বাদী এবং আসামিকে, তাইলে তো সমাধান হয়ে গেল। আর লিগ্যাল এড যদি এই 5 লাখ টাকার পরিমাণের টাকার মামলা যদি ব্যর্থ হয়, তাহলে বাদী পুনরায় আবার আগের মতন মামলা সংশ্লিষ্ট আদালতে দায়ের করতে পারবে। মানে আপনারা বলতে চাচ্ছেন যে এখন যে বর্তমানে যে আইনটি হয়েছে রিসেন্ট যে লিগ্যাল এইড, ওরা যদি সমাধান করতে পারলো, মানে ওদের এখন জুরিডিকশন হলো 5 লাখ 5 লাখ টাকা পর্যন্ত। মানে এটা হলো চেক ডিজনারের ক্ষেত্রে প্লাস আদারওয়াইজ যে টাকা পয়সা এখন এটা যদি ওরা সমাধান করতে পারে তাহলে তো ওরা করলেন, তা না হলে হয়তো কোনো আইনজীবীর কাছেই আবার প্রথম থেকে আবার শুরু করবে। প্রথম থেকে শুরু হবে এবং সংশ্লিষ্ট আদালতে পূর্বের ন্যায় তার মামলা আবার দায়ের করতে পারবে। আচ্ছা আচ্ছা, আমি এই বিষয়ে আপনার সাথে আরো আলোচনা করব। তার আগে একটি ছোট বিরতিতে যাচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসছি। দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বিষয়টি হলো চেক ডিজনার। আর আমার সাথে যিনি আছেন তিনি হলেন মোহাম্মদ শফিকুল ইসলাম লিটন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আচ্ছা, আপনার কাছে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে লিগ্যাল এডের বিষয়টি, ওটা আপনি বললেন যে 5 লাখ টাকার মধ্যে হলে যদি সমাধান হয় হলো, তা না হলে একজন আইনজীবীর শরণাপন্ন হয়ে মামলাটি দায়ের করতে হবে, দায়ের করতে পারে। আচ্ছা, আপনার কাছে পরবর্তী পদক্ষেপে যাই। ওই যে যেটা আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আসামির অনুপস্থিতিতে বিচার কিংবা ওই যে আসামি যদি টাকা পয়সা যে লেনদেনের বিষয়টি যেটা বললেন যে চেক যেহেতু তার সিগনেচার আছে ওখানে টাকার কোনো মানে যদি সে প্রমাণ করতে পারে সেটা হলো অন্য ক্ষেত্রে। এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা তো আদালতে মামলাটা যে করলাম যে তার কাছ থেকে টাকা পয়সার যে লেনদেনের বিষয়টি, এখন আপনার কাছে আমার জানার বিষয় ছিল যে মামলাটা ধরেন কোর্টে আদালতে উঠলো, মানে আপনি তো বললেন যে ম্যাজিস্ট্রেট আদালত থেকে পুনরায় হয়তো এটা ট্রায়াল মানে বিচারিক কার্যক্রম করবে দায়রা জজ কিংবা মহানগর দায়রা জজ, যে কোনো একটা আদালত তারা একটা সেট করে দিবে, যে কোনো একটা আদালতে বিচার হবে ওদের মধ্যে অধস্তন যে আদালতগুলো আছে। এখন আমার প্রশ্ন হলো যে ম্যাজিস্ট্রেট আদালতে যখন আমি মামলাটা করলাম বা সমন দিলাম, পরবর্তীতে কিন্তু যদি আসামি চায় যে আমি এই কোর্টেই আমি সমাধান করবো, এটা কি সম্ভব? মানে ম্যাজিস্ট্রেট আদালতে কি মামলাটা মানে মীমাংসা করা যায় কিনা? মীমাংসাটা তো এই যে আরবিট্রেশন যেটা বলে আমরা মীমাংসা তো এডিআর এর মাধ্যমে মীমাংসা তো বাদী আর আসামি কখনো ওই কোর্ট এখতিয়ার নেই মীমাংসা করার জন্য। না, আমি বলতে চাচ্ছি যে মানে টাকা যেটা পায় এই টাকাটা যদি আসামি বলে যে ম্যাজিস্ট্রেট আদালতে এসে যেদিন ওয়ারেন্ট দিল কিংবা সমন দিল ওই দিন এসে যদি বললো আমি আজকে টাকাটা দিয়ে দিব, এমন টাকাটা সে উপস্থাপন করলো সবার সামনে। হ্যাঁ, সেক্ষেত্রে তো মামলা তো সেক্ষেত্রে এখানে সমাধান করা যায়। যদি বাদী এবং বিবাদী বলে যে আসামি পক্ষ যে বলে আমি টাকাগুলা পুরা টাকা আমার কাছে 5 লাখ টাকা পায়, আমি 5 লাখ টাকা তাকে দিয়ে দিব। সেক্ষেত্রে তো তার ক্ষেত্রে সমস্যা নেই। মানে ওই প্রথম মানে ইয়াতে দিয়ে দিতে হ্যাঁ, পারে। পরে দিতে পারে। তখন এই মামলাটা সে বাদী এটা প্রত্যাহার করে নিতে পারে। মামলা প্রত্যাহার করে নিয়ে মামলাটা একটা ক্লোজ করতে পারে। মানে এটা কি আমি আরেকটা বিষয় জানি যে মামলার বিষয়টা যে এটা কি মানে যে কোনো সময় কি আমি মামলাটা মানে প্রত্যাহার করে নিতে পারি যদি আসামির সাথে যদি আমার যেটা বলে টাকা পয়সা হ্যাঁ, লেনদেন যে কোনো সময় বিচারিক আদালত এবং কি ম্যাজিস্ট্রেট আদালত যে কোনো সময় আসামি যদি মনে করে যে আমি আমার বাদীর পুরা টাকা আমি দিয়ে দেবো বা মামলাটাকে আমার যে পরিমাণ টাকা আমার কাছে পাই সেই পরিমাণ টাকা যদি আমি দিতে রাজি, যে কোনো সময় সে মামলা প্রত্যাহার করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে একটু বলি আপনাকে যে এটা তো একটা শাস্তি হলো কি এটা টাকার মামলা। যদি মামলাটাই একটা মামলাটা হলো টাকা। তো টাকা যদি আসামি বাদীকে দিয়ে দেয় তাই সেক্ষেত্রে তার মামলা কিছু থাকে না। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানি যে মামলা তো বললেন যে ট্রায়াল ফেস করবে দায়রা জজের যে কোনো একটি অধস্তন আদালত। এখন ওই আদালতে ধরেন মামলাটা চলমান রইলো কিন্তু সাক্ষী হলো, জেরা হলো। এখন কোনো ক্ষেত্রে কিন্তু মানে এখানে আমি যতটুকু জানি কম সংখ্যকই আছে, মানে শতকরা 10% হয়তো আসামি রিলিফ পায়। কিন্তু বেশিরভাগই তো বাদী এটাতে রিলিফ পায়। কিন্তু অনেক ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যদি দেখা গেল যে আসামির সাজা হয়ে গেল, মানে সর্বশেষ পর্যন্ত সে টাকাটা দিতে পারল না। মানে এটা হলো আসামির উপস্থিতির ক্ষেত্রে বলতে সে আসলো কিন্তু জেরা হলো, সব হলো। মানে আসামি এখানে ধরেন সাজা হয়ে গেল 1 বছর কিংবা 2 বছর বা আদার্স যেই সাজাগুলো আছে, সেক্ষেত্রে আসামির করণীয় কি থাকবে? ধন্যবাদ রাকিব। একটা মামলার সর্বোচ্চ শাস্তি হলো 1 বছর। সর্বোচ্চ শাস্তি 1 বছর।
সেক্ষেত্রে কোনো সাথে আদালত মনে করলে ৬ মাস ৩ মাসও শাস্তি দিতে পারে। সেক্ষেত্রে 50% এখানে ১৮৯৮ ফৌজদারি আইনের জামিন নেওয়ার কোনো বিধান নেই। এটা ১৩৮ দ্বারা যে এনআইটির মামলা, সেক্ষেত্রে 50% টাকা আসামি পেমেন্টের মাধ্যমেই এটা জামিন নেওয়ার একমাত্র পথ। আদারওয়াইজ এখানে জামিন নেওয়ার কোনো উপায় নেই। মানে এখানে বলতে চাচ্ছেন যে আসামিকে 50% টাকা জমা দিয়ে, মানে তার যে টাকাটা রায় হয়েছে, যে টাকাটা রায় হয়েছে সেখানে 50% টাকা তাকে জমা দিয়ে তাকে আপিল করতে হবে। এটার কি কোনো সময়সীমা আছে যে আমি এতদিনের মধ্যে আমার 50% টাকাটা জমা দিতে হবে? সময়সীমা আছে, যেকোনো সময়। সে যদি জমা না দেয় তো তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট আছে, সাজা আছে। সে সাজা অনুযায়ী তাকে অ্যারেস্ট করে ফেলবে। সংশ্লিষ্ট কোর্ট যখন নাকি এই ওয়ারেন্ট কপি আবার থানাতে যায়, তো থানা পুলিশ তো তাকে খুঁজবে, খোঁজার পর তাকে অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করলে তো সে আবার জেলে ঢুকে যাবে। সে 50% টাকা জমা দিয়ে যে কোনো সময়, সে নির্দিষ্ট টাইম নাই, যে কোনো সময় সে আপিলের জন্য অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানি যে মামলাটা তো ফার্স্টে বললেন যে লিগ্যাল নোটিস মানে ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করতে হয়, কিন্তু এই ধরনের মামলা কি আমরা কি থানায় কোনোভাবে প্রেরণ করতে পারবো, মানে থানায় বাদী হয়ে? না, এটা হলো পুরোপুরি একটা প্রক্রিয়া, গাণিতিক প্রক্রিয়া। এটা প্রথমে আমার এই যে আসামিকে লিগ্যাল নোটিস পেমেন্ট দায়ের করতে হবে। লিগ্যাল নোটিসকে ১ মাস সময় দিতে হবে। ১ মাস সময়ের মাধ্যমে সে যদি টাকা দিতে ব্যর্থ হয়, দেন আমি আর ১ মাস সময়ের মাধ্যমে আমি আবার মামলাটা ১ মাসের ভিতরে আবার মামলাটা করতাম। মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে এটা থানার কোনো করার কোনো থানা সিস্টেম নেই। মানে যে স্টেজে ফার্স্টে শুরু করছেন ওই স্টেজেই আস্তে আস্তে মামলা মানে ওই যে দায়রা জজে যে তারপরে ওদের একটা অধস্থান আদালতে যে শেষ হবে। শেষ। আচ্ছা, ওই যে আপনি যেখানে ছিলাম যে আপিলের বিষয়টি যে 50% টাকা দিয়ে আপিল করতে হবে, এখন আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে ধরেন আপিল করলো বা 50% টাকা জমা দিল, সেক্ষেত্রে সে আপিল করবে কোন আদালতে? সংশ্লিষ্ট আদালতে। মানে এই আদালতে রায় হয়েছে সে আদালতে আপিল করবে। মানে তার উচ্চ আদালতে? না, উচ্চ আদালত বলতে না, আপিল করবে হলো যে আদালতে রায় হয়েছে সে আদালতে সে টাকা জমা দিয়ে সে আপিল করবে। না, আপিলে তো শর্তে তো জামিন দেয় না তাকে, সেটা বলছি না আমি। আপিলের শর্তে জামিন দেবে উচ্চ আদালতে, সে হায়ার করে উচ্চ আদালতে হাইকোর্টে জামিন নিতে পারবে সে। মানে তাকে একটা শর্ত দিবে যে ওই কোর্টে ওই অনুযায়ী সে উচ্চ আদালতে 50% টাকা জমা দেওয়ার পরে সে উচ্চ আদালতে জামিনে আবেদন করতে পারবে। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানি, আমরা অনেক সময় দেখতে পাই যে মানে সাক্ষী মুলতবি রাখার জন্য ওই যে আপনার কোয়াশমেন্টে যায় যে হাইকোর্টের যে একটা ইনহেরিটেন্ট পাওয়ার আছে, আর এটা এটা এই আইনে কতটুকু মানে ব্যবহারযোগ্য বা কতটুকু কার্যকর হয় সেটা আমি একটু জানতে চাচ্ছিলাম। 561 আছে এনআইটির মামলা, চেকের মামলা। নরমালি ওইরকম কোনো প্রমাণ যদি আসামি যে এটা চেক আমারই না, এই চেকটা আমার না, এই সিগনেচার আমার না, এই স্বাক্ষর আমার না, এরকম কোনো প্রমাণ যদি সে প্রমাণ করতে পারে তাহলে 561 কোয়াশমেন্টে যেতে পারবে, আদারওয়াইজ না। ও মানে ওটাও হাইকোর্টে যে প্রমাণ করতে হবে? যে এই চেকটা আমার না, এই চেকটার সাইনটা আমি করি নাই, এই চেকটা আমি দেই নাই। এটা মানে আমি বলতে চাচ্ছিলাম যে এটা কি মামলার যে কোনো স্টেজে আসামি যেতে পারে? না, যে কোনো স্টেজে যেতে পারে। মানে মামলা চলমান অবস্থায় যে কোনো সময় এটা যেতে পারে। আচ্ছা, সর্বশেষ আপনার কাছে যেটা প্রশ্ন থাকবে যে আপনি যে আপিলের বিষয়টি বললেন যে এখন আসামি ওই যে যেটা বললেন যে আপনি 50% টাকা জমা দিয়ে তারপরে আপিলে যেতে হবে। এখানে যদি দেখা গেল পরবর্তীতে সে আপিল করলো, আপিল করেও সে একটা পেল যে আমি তো 50% টাকা জমা দিচ্ছি, কিন্তু আমাকে আপিল আদালত আমাকে আমার পক্ষে রায় দিল যে এরকম কোনো টাকার লেনদেন কিংবা এটা সঠিক নয়, বা যে টাকাটা আমি সে আমার কাছ থেকে দাবি করেছে বা রায় হয়েছে সেই টাকার থেকেও আমি কম টাকা সে আমার কাছ থেকে পায়, তখন ওই টাকাটা কি করবে যে টাকাটা আমি জমা দিয়েছি? না, এটা তো এক রায় যখন দিয়ে ফেলে আপিল আদালত নরমালি ওই যে পরিমাণের টাকার সে রায় দিছে পূর্বের, আবার নতুন করে আপিল আদালত তা কম রায় দিবে না। হয় না, কখনো এরকম হয় না। মানে সাধারণত আপনার ব্যক্তি মানে আপনার প্র্যাকটিস লাইফে ওরকম কখনো ওরকম কখনো আমি দেখি না যে আপিল আদালত যে রায় দিয়েছে সংশ্লিষ্ট আদালত তার চেয়ে কম আবার আপিল আদালত দিয়েছে, এরকম কিছু হয়নি। তাহলে মানে সেটা বলতে চাচ্ছেন যে আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানি যে অনেক ক্ষেত্রে তো আসামিকে ওই যে যেটা বললাম পাওয়া যায় না, কিংবা তাকে পেলো অনেকদিন পরে মানে সাজা হওয়ার পর, এখন তাকে সাজা দিল আপনি যেটা বললেন যে সর্বোচ্চ 1 বছর কিংবা তাকে ধরেন 6 মাসই দিল।
এখন সে টাকাটা দিতে ব্যস্ত, সে ৬ মাস কোনো টাকা পয়সা দিতে পারছে না। সেক্ষেত্রে কি সে সাজা খেটে বের হয়ে যাবে নাকি তার টাকাটা দিতে বাধ্য সে? না, এক্ষেত্রে হলো সে ৬ মাসে তো যেহেতু সংশ্লিষ্ট আদালত ৬ মাস শাস্তি দেওয়ার পরে সে ৬ মাসের সাজা খাওয়ার পরে সে জামিনে বের হইতে পারবে। কিন্তু টাকা থেকে মুক্ত হইতে পারবে না। মানে ৬ মাস যদি তার সাজা শেষ হয়ে যায় তারপর তার টাকা দিতেই হবে। দিতে হবে। দ্বারা এক্ষেত্রে আবার আসামি বাদ দিয়ে আবার নতুন করে মামলা করতে হবে। সিসি যে সার্টিফিকেট মামলা করতে হবে। ওই যে এনআইএক্টের যে মামলাটা রায় হয়েছে সেই মামলাটা আপাতত সেখানেই শেষ। কিন্তু বাদীকে আবার নতুন করে আরেকটা মামলা করতে হবে। যেটা সার্টিফিকেট মামলা বটে। আর তার অনেক টাকাটা পুনরুদ্ধার করার জন্য। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মানে আসামি যে একটা মামলা সাজা খাটার পর সে আবার মানে কিছু ক্ষেত্রে শুনি যে মানে সে নিজেকে দেউলিয়া ঘোষণা করে। মানে তার কিছুই নেই। সেক্ষেত্রে কি মানে আসামিকে ওই অনুযায়ী কি আদালত কি ওটা কি অ্যাকসেপ্ট করবে? না, দেউলিয়া ঘোষণা করার মতন ঐরকম এবিলিটি আছে না। সেক্ষেত্রে করার কিছু নেই। সেক্ষেত্রে করার কিছু নাই। কারণ দেউলিয়া দেউলিয়া আমি নাই, আমার কিছুই নাই। ওরকম আমার প্র্যাকটিস ল্যাবে আসে না, এরকম আমি দেখি নাই। আচ্ছা। আচ্ছা, তাহলে আপনি সর্বশেষ যেটা বলছেন যে মানে লাস্ট পদক্ষেপ হলো আপিল। আপিল এরপরে তো আর কোনো পদক্ষেপ নেই। কোনো পদক্ষেপ নেই। আপিল করতে পারবে। আপিল করার পরে সে আপিলে যদি সে 50% টাকা জমা দেয়, সে জামিনে আসবে। জামিনে আসার পর বাকি টাকা তাকে দিতে হবে। ইভেন সে যদি টাকা দিতে ব্যর্থ হয়, এখানে ২ টা সিস্টেম যে আদালতের মাধ্যমে যদি সাজা পাওয়াপ্রাপ্ত যদি সাজা খেটে আসে, সে জামিনে মুক্ত পাবে। কিন্তু টাকা থেকে তো মুক্ত হয়নি। না। তারপর সেখানে সে আবার বাদী নতুন করে মামলা করতে পারবে তার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আসামির বিরুদ্ধে। সেক্ষেত্রে আসামির বিরুদ্ধে মামলা করতে পেরে মামলাটা আবার চলমান হয়ে গেল। আবার মামলাটা আবার নতুন করে অন্য আদালতে অন্যভাবে এটা আবার মানে এই ম্যাটারেও তার মামলা করতে পারবে। এই মামলা অন্য ম্যাটারে একটা মামলা। অন্য ম্যাটারে মামলা করতে হয়। মানে যেটাকে বলি আমরা যে টাকা দাবি আদায়ের যে মামলা। টাকা দাবি আদায় যেটা হবে রিকভারি যেটা এটা কি মানে সিভিল কোর্টে করব না ক্রিমিনাল কোর্টে? না, সিভিল কোর্টে দেয়। সিভিল কোর্টে মানে যে দেওয়ানি আলাদা একটা ওদের আইন অনুযায়ী। আইন অনুযায়ী হ্যাঁ, মানে এটা কি ক্ষতিপূরণ হিসাবে গণ্য? ক্ষতিপূরণ হিসেবে কারণ হবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। মানে চেক দুজনের সম্পর্কে অনেক সুন্দর মতামত দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। মুভি বাংলাকেও ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। তো দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। পরের অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। একই সময় একই দিনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।